স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি ও গ্রামবাসী। ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ি সীমান্তে ৬ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এছাড়া ৩টি জেলার সীমান্তের শূন্য রেখায় থাকা ৭৮ জনকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। এদিকে বৃহস্পতিবার থেকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে নারী শিশুসহ ১০ জন। শনিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ৬ জনকে পুশিনের চেষ্টা করে দেশটির ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে পিছু হটে তারা। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান নেন নারী ও শিশুসহ ৬ জন। সীমান্ত পেরিয়ে তাদের প্রবেশ ঠেকাতে কঠোর নজর রাখছে বিজিবি। গেট খুলে বাংলাদেশের দিকে প্রবেশ করানোর জন্য চেষ্টা করেছিল। আমাদের টহল পার্টি তাদেরকে দূর থেকে দেখে মাইকে অ্যানাউন্স করে বাঁশি মেরে তাদেরকে ওখানে হোল্ড করায়, ওখানে অবস্থান করতে বলে। বৃহস্পতিবার রাত থেকে পঞ্চগড়ের বড়বাড়ির সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১০ জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয় বিএসএফ। এরপর থেকেই সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের। বিজিবি বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠকের পরও কোনো সুরাহা হয়নি। সারা রাত বৃষ্টির ভিতরে ছিল, বিজলি চমকাছে, ভিজে আছে, না খাওয়া এবং উপায় না পেয়ে পচা পানি খাচ্ছে। এরা বাংলাদেশে হোক বা ইন্ডিয়ানে হোক, কিন্তু এই মানুষগুলোর যে কষ্ট হচ্ছে এটার একটা বিহিত হওয়ার দরকার। তারা ভারতের আভ্যন্তরে ছিল, ইন্টারন্যাশনাল ল মেনে তাদেরকে আইসিপি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। এভাবে তো না, রাতের অন্ধকারে বর্ডার ক্রস করে তাদেরকে ফেলে দেওয়া, এরা হচ্ছে মানবিকভাবে এরা ইনহিউম্যানিটেরিয়ান হয়ে যাচ্ছে। এরা খুব কষ্ট পাচ্ছে। রাতের বেলা বৃষ্টির মধ্যে ছিল, বজ্র ছিল, এভাবে তো মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া তোমাদের জন্য ঠিক না। তারপর হচ্ছে তারা বলেছে যে তারা তাদের হাইকোর্টের সাথে কথা বলবে, জানাবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় ২৮ জনকে, নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জন এবং লালমনিরহাট সীমান্ত থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিল্লি অবৈধ বাংলাদেশির তালিকা পাঠিয়ে থাকলে যাচাই বাছাই করে দেখবে ঢাকা। তবে পুশিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর দুদেশের বিশ্লেষকরা বলছেন পুশিন ঢাকা দিল্লি সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে। সমস্যা সমাধানে দুই পক্ষকেই আলোচনায় বসার তাগিদ দিয়েছেন তারা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় অবৈধ বাংলাদেশি দাবি করে পুশিন চালিয়ে যাচ্ছে বিএসএফ। তবে প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে বিজিবি। দিল্লির দাবি, অবৈধভাবে ভারতে থাকা ২৬৮০ বাংলাদেশির তালিকা পাঠানো হয়েছে ঢাকাকে। ৫ বছরেও নাগরিকত্ব যাচাই বাছাই করে ফিরতি কোনো উত্তর দেয়নি বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এমন তালিকা থাকলে তা যাচাই বাছাই করা হবে, যদিও এর অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আমাদের কাছে কোনো তালিকা এই মুহূর্তে আমার জানা নেই। তবে যদি তালিকা থাকে নিশ্চয়ই সংশ্লিষ্ট উইং সেটা দেখছে, কিন্তু তালিকা থাকলে তো সেটা আমরা অবশ্যই যাচাই বাছাই করবো এবং সেই তালিকা বিজিবির হাতেও থাকার কথা। কোনোভাবেই এটা আমরা মেনে নিব না যে পুশিন করবে। ঢাকার বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার পুশিনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর দিল্লির বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের এ ধরনের পদক্ষেপ দুদেশের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। যেখানে আমরা এখন ভালো করে আবার দুই দেশ মানে আগের মতন করে সুন্দর সম্পর্ক করতে চাই, এগোতে চাই, সেই জায়গায় নিশ্চয়ই এটা টেনশনের জায়গা একটা ঠিকই। পুশিন নিয়ে সম্পর্ক আরো অবনতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। যেমন রোহিঙ্গারা সে দেশের নাগরিক, কিন্তু কাগজ নাই, তাদের ডকুমেন্ট নাই বলে বাংলাদেশে ঠেলে দিয়েছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের বা ভারতের নাগরিককেও এরা চেষ্টা করবে বিজেপি যে বাংলাদেশে পুশিন করার জন্য। সমস্যার সমাধানে কূটনৈতিক সংলাপের তাগিদ দেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষ করে নিবৃত করার জন্য একটা জোরালো কূটনৈতিক অবস্থান বাংলাদেশকে গ্রহণ করতে হবে। সেটা হবে কেন্দ্রীয় সরকারের সাথে। এখন আপাতত একটা অদ্ভুত হ্যাপাজার্ড ওয়েতে চলছে, যে এই কারণে কারুর কোনো মানে রিকোর্সের জায়গা নেই। এখন সেই জায়গাটা তৈরি হয়েছে, তার দুজনে বসে জিনিসটাকে কি করে রেজলিউশন করা যায়। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসন প্রমাণিত হওয়ার পর তাদের বৈধ প্রক্রিয়াতে ফেরত পাঠাতে হয়। পুশিন পুরো বেআইনি এবং আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রথমে মাইকিং করে সচেতনতা বাড়াবে, তবে জনগণ সচেতন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে দক্ষিণ সিটির প্রশাসক জানান, এতদিন সিটি কর্পোরেশন বেওয়ারিশের মতো ছিল, এখন আর এসব হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সিটি কর্পোরেশন আর জনগণ একসাথে কাজ করতে হবে ডেঙ্গু প্রতিরোধে। অনুষ্ঠান শেষে রবীন্দ্র সরোবরের আশেপাশে সচেতনতামূলক র্যালি করা হয়। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে। যদি কোনো বাড়িতে অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে। আগে থেকে আমরা এটাকে প্রতিহত করতে চাই এই অর্থে যে আপনাদের নিজ নিজ বাড়িতে আপনার খবর নেবেন। ডেঙ্গু রোগের বিস্তার রোধে বিভিন্ন জেলায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টায় বরিশাল সিটি কর্পোরেশনের সামনে প্রথমে আলোচনা সভা ও পরে র্যালি বের হয়। আলোচনা সভায় বক্তারা বর্ষা মৌসুমে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ যাতে ছড়াতে না পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মশা নিধনে জমে থাকা পানি অপসারণ, নিজ নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এ সময় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা করা হয়। ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিলিতে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন। ডেঙ্গু রোগের বিস্তার রোধে হবিগঞ্জ, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, নীলফামারী, গোপালগঞ্জ, মংলা সহ বিভিন্ন জেলায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঘটনার সঠিক তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতে কারো গাফিলতি থাকলে দ্রুত ব্যবস্থার তাগিদ তাদের। বিমানবন্দরের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত এলাকায় বারবার কেন আগুন লাগছে সেটি নিয়েও প্রশ্ন তুলছেন তারা। শুক্রবার রাত 11:25 বিমানবন্দরের কার্গো বিভাগের 9 নম্বর গেট সংলগ্ন এলাকায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বিমানবন্দরের ফায়ার ফাইটিং টিম। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 4টি ইউনিট। 20 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে পুড়ে গেছে কুরিয়ার সার্ভিসের বেশ কিছু মালামাল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে হয়েছে একাধিক তদন্ত কমিটি। শুক্রবারের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় ক্ষয়ক্ষতি কম হয়েছে, কিন্তু বিমানবন্দরের মতো সুরক্ষিত স্থানে বারবার কেন আগুন লাগছে এ প্রশ্ন বিভিন্ন মহলের। আমরা এখন দেখতে পাচ্ছি যে অংশেই হোক না কেন, এয়ারপোর্টের সংলগ্ন এলাকায় যেখানে সব গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে আছে সেখানে বারবার এই ধরনের ঘটাকে আমি খুব দায়িত্ব জ্ঞানহীনতার আমি দৃষ্টান্ত দেখতে পাচ্ছি এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয় নাই বলে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটবে। বিশ্লেষকেরা বলছেন, এর আগেও আগুনের ঘটনায় তদন্ত ও করণীয় নির্ধারণে গাফিলতি ছিল। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকাদের কারো গাফিলতি পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে মনে করছি। গত অক্টোবরে এত বড় ঘটনা ঘটলো, এত ক্ষয়ক্ষতি হলো, তারপরে কত তদন্ত, কত রিপোর্টিং, কত কিছু হলো, কিন্তু সেটাই যদি হয়ে থাকে তাহলে আবার কেন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে? মূলত হচ্ছে এখানে সিস্টেম কাজ করছে না। এর আগে 2025 সালের 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 13টি স্টেশনের 37টি ইউনিট কাজ করে। পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও। ভয়াবহ ওই আগুনে কয়েকশো কোটি টাকার সম্পদ পুড়ে যায়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই জানতে চাচ্ছি, আপনি তো দীর্ঘদিন ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ
পদে দায়িত্ব পালন করেছেন। তো আমাদের যে বিমানবন্দর বা কার্গো ভিলেজ যে এলাকাটি, সেখানে আসলে ফায়ার যে নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, সেটি কি সন্তোষজনক কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনার পয়েন্টটাতে আসার জন্য পূর্বে একটা ক্লু এখানে দিচ্ছি। আমি ফায়ারের দায়িত্ব থাকাকালীন সময় 2017 থেকে যদি এই পর্যন্ত নেই, তাহলে 10-এর অধিক কিন্তু বড় বড় ফায়ার হয়েছে, এবং এই ফায়ারগুলোর ম্যাক্সিমামই আপনার ছুটিকালীন সময় হয়েছে, এবং 18 অক্টোবরে যে ফায়ারটা হয়েছে এটাও কিন্তু ছুটির দিনে হয়েছে। তো এই ছুটির দিনে বারে বারে এই জায়গাগুলোতে কেন ফায়ার হচ্ছে, এটা কিন্তু বড় ধরনের একটা কিন্তু ক্লু এখানে, যে আসলে এখানে ব্যাপারটা কি। আরেকটা হলো 18 অক্টোবরের যে তদন্ত বোর্ড মিনিস্ট্রিয়াল এবং ন্যাশনাল পর্যায়ে হয়েছিল, এখানে অনেকগুলো রিকমেন্ডেশন ড্র করা হয়েছিল। সেগুলোর ইমপ্লিমেন্টেশনে কতদূর কি হয়েছে আমি জানি না, তবে ডেফিনেটলি আমি বলতে পারি যে সেগুলোর ইমপ্লিমেন্টেশন কিন্তু এখনো করতে পারে নাই। আর এয়ারপোর্টের বড় সমস্যাটা হলো এখানে 12 থেকে 13টি সংস্থা রয়েছে, এই একটার সাথে আর একটা সংস্থার কোনো সমন্বয় নাই। যে সমন্বয়টা আপনার সিভিল এভিয়েশন বা এয়ারপোর্ট অথরিটি করবে, সেখানেও তারা ঠিক মতো করতে পারছে না, যার ফলে এই বড় ব্যত্যয়গুলো কিন্তু আপনি রয়ে গেছে। তো অবশ্যই এই জন্যই কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে, ফায়ার হচ্ছে, এবং অনেকগুলো ফায়ারে কিন্তু আপনার তদন্তও কিন্তু ঠিক মতো করা হয়নি। এখন এই তদন্ত যদি ঠিক মতো না করা হয়, রিকমেন্ডেশন অনুযায়ী যদি না করা হয়, তাহলে তদন্তের জায়গায় থেকে যায়, আর কোনো উন্নতি হয় না। তো এই জায়গাগুলো যতদিন পর্যন্ত রিপেয়ার না হবে ততদিন পর্যন্ত এগুলো হতে হবে, এবং এয়ারপোর্ট একটা সেন্সিটিভ জায়গা, এগুলো যদি এই বারংবার হতে চায় তাহলে এটা কিন্তু একটা সরকারের ভাব ক্ষুণ্ণ হবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে বিমানবন্দর এলাকাতে মোট 10 থেকে 12টি সংস্থা একসাথে কাজ করে, তো একাধিক সংস্থা থাকার কারণে কি মূলত সঠিক তদন্ত হচ্ছে না, এরকম কি মনে হচ্ছে আপনার? না, তদন্ত ঠিক হচ্ছে, তদন্ত রিকমেন্ডেশন গুলো ইমপ্লিমেন্টেশন ঠিক মতো হচ্ছে না, এবং 12টি সংস্থার ভিতরে ব্রিজিং বা সমন্বয় করার দায়িত্ব কিন্তু সিভিল এভিয়েশন অথরিটি বা এয়ারপোর্ট অথরিটি, তারা করতে পারতেছে না, দে আর ফেল। তার ফলেই কিন্তু এই জিনিসগুলো বারবার হচ্ছে। আপনি শক্ত লোক, একদম ডাইহার্টেড লোক এখানে ফিক্স করেন, দেখবেন ঘরের মতো দৌড়াইতে থাকবে, সব আলিফের মতো সোজা হয়ে যাবে। এখন যদি তদন্ত কাগজে থেকে যায়, এর ইমপ্লিমেন্টেশন না হয়, দোষী ব্যক্তিকে যদি আপনি দায়িত্বের ভিতর না আসেন, তাদের পানিশমেন্ট না দেন, তাহলে কিন্তু এগুলোই হয়ে থাকবে, একজন আরেকজনের উপরে দোষারোপ করেই দেখবেন যে এটাতে হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এগুলো মিনিস্ট্রি কি করতেছে, তারপরে সিভিল এভিয়েশন কি করতেছে, তাদেরকে আমার মনে হয় এটা বটম থেকে টপে আসা উচিত না, এই সরকারের উচিত টপ থেকে বটমে যাওয়া উচিত। যদি টপ থেকে বটমে যায় তাহলেই কিন্তু সব ঠিক হবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী সে ট্রাফিক সিগন্যাল মানতেছে, এখন সবাই মানতেছে, এখন দেখেন আমাদের ট্রাফিক জ্যাম কিন্তু অনেক কমে আসতেছে। তো আমাদের এই অ্যাপ্রোচটা ফলো করতে হবে, তাহলে দেখবেন যে এখানে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হবে। তা না হলে পরে এই জায়গায় হবে আরো বড় ধরনের ইনস্টিটিউট হবে, এবং সরকারকে একটা হেয় প্রতিপন্ন করার একটা পায়তারা এখানে চালিয়ে যাবে। শাকিল নেওয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ঘাটটি কয়েকটি দপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। বাসটি কেন নির্দিষ্ট ফেরির বদলে অন্য ফেরিতে উঠে এবং বাসের কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। মন্ত্রী আরও বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামানোর কাজটি সফলভাবে সম্পন্ন করায় বড় ক্ষতি এড়ানো গেছে। আমরা একটি মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে আমরা হতাহতের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। তো আমরা আশা করব যাত্রীরা আমাদের আহ্বানে সাড়া দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সরকারের নিয়মগুলো মেনে চলবেন। ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে তারা। বিক্ষোভে নেতৃত্ব দিতে সকালেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে।
নিউ ইজি পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষা খাতের দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের ডাক দেওয়া হয়। বিক্ষোভকে কেন্দ্র করে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে প্রায় 2000 পুলিশ সদস্য। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, বিমানবন্দর, রেল স্টেশন এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে পুলিশ। শনিবারের এই বিক্ষোভের মধ্যে দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সিজেপি। চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় সাবেক 29 জনের নামসহ অজ্ঞাত 90 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে। এতে সাবেক মেয়র মঞ্জুরুল আলম ও চট্টগ্রাম 2 আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সহ 29 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, আজিমনগর এলাকায় নাজিরহাট মাঝবান্ডার সড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ছাত্রলীগের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আব্দুল গাফফার জিসানের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়ির চর ইউনিয়নের পশ্চিম বড় দেইল গ্রামে জিসানের পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আব্দুল গাফফারের অভিযোগ, স্থানীয় এমপি আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে কথা বলায় এনসিপি কর্মীরা হামলা চালিয়েছে। তারা ভবনের একটি জানালা ভাঙচুর করে, প্রধান ফটকে হামলা করে এবং অকথ্য ভাষায় গালি দেয়। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাকে সাজানো নাটক বলছেন হান্নান মাসুদ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আগামী 11 জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় কমানো, সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাওয়া জীবনযাত্রায় স্বস্তি আনা। কেউ দিন এনে দিন খায়, কেউ পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত, আবার কেউ লড়ছেন সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের সাথে। তাই এবারের বাজেট নিয়ে সবার প্রত্যাশাও ভিন্ন ভিন্ন। বাজেটটাকে আরও সুনির্দিষ্ট কিছু খাতে বাড়িয়ে বা কমিয়ে আমাদের বাংলাদেশটাকে আরও উন্নতি করা যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিম্ন মধ্যবিত্ত সহ সাধারণ মানুষ। আসন্ন বাজেটে তেল, চাল ও ডাল সহ সব ধরনের খাদ্যদ্রব্যের দাম সহনীয় থাকবে, এমনটাই প্রত্যাশা তাদের। বাজারের দাম, কাঁচা বাজারের দাম, মনে করেন এইগুলোর সমগ্র ইসের উপরে দাম কমাই দিবে। সাধারণ মানুষ সত্যি খুব হিমশিম খাচ্ছে বর্তমান যুগে। যা টাকা পায় সেটা দিয়ে তার চলে না। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশাও কম নয়। মাসিক ভাতা ও সামাজিক নিরাপত্তায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ চান তারা। বাংলাদেশের জন্য নতুন কোনো বাজেট করতে চান সেইভাবে করবেন, যদি 1 বছর যদি বাংলাদেশ ডাউনও থাকে যেন ওই ডাউনের টাকা দিয়ে যেন আমরা ঋণমুক্ত হতে পারি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে মান উন্নয়ন এবং গবেষণায় বরাদ্দ বাড়ানো এখন সময়ের দাবি। একই সঙ্গে মেধাভিত্তিক কর্মসংস্থান তৈরিতেও গুরুত্ব দেওয়ার দাবি শিক্ষার্থীদের। বেকার যারা আছে বা যারা ছাত্র সমাজ আছে এদের ক্ষেত্রে যাতে চাকরির যে সুবিধাটা এটা যেন বাড়ে। বিশ্ববিদ্যালয়গুলোর রিসার্চের জায়গাটা যে ঘাটতি, এগুলো তো দেখা যাবে যে আর্থিক দিকের যে ফ্যাসিলিটি সেটা নিশ্চিত হবে। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা স্বাস্থ্য খাতে বাস্তবভিত্তিক বিনিয়োগ ও সক্ষমতা বাড়ানো গেলে কিছুটা পূরণ হবে সাধারণ মানুষের প্রত্যাশা। বেকারত্বের কারণেই তো দারিদ্র বাড়ছে, বৈষম্য বাড়ছে। তাদের জন্য এই যে ব্যয়গুলো হবে, এই ব্যয়ের একটা বড় অংশ উৎপাদনমুখী, বিনিয়োগমুখী যাতে কিনা করতে হবে, যাতে কিনা আপনার এই কর্মসংস্থানটা বাড়ে। এইভাবে আপনার ওই যে একটা মূল্যস্ফীতির চাপটা যদি হয়, সেটাকে আপনাকে সামাল দিতে হবে এই পলিসিটার মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার প্রায় 9,27,000 কোটি টাকা। আকার যতই বড় হোক না কেন, সাধারণ মানুষের প্রত্যাশা মাঠ পর্যায়ে বাস্তবায়ন। তাদের চাওয়া বাজারে স্বস্তি,
নিরাপদ কর্মসংস্থান, স্থিতিশীল অর্থনীতি এবং ভবিষ্যৎ নিশ্চয়তা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি দেশ বা সমাজকে টেকসই করতে হলে দেশের উৎপাদন খাতের ওপর মানুষের আস্থা তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশে উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করে ভোক্তাদের বিশ্বাস অর্জনে কাজ করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। শনিবার সকালে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে রাজধানীর BSTI আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। দিবসে এবারের প্রতিপাদ্য নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সঠিক পরিমাপ নিশ্চিত করা ন্যায্য বাণিজ্য ও জন আস্থা প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। দেশের বিভিন্ন শিল্প খাতের পরিমাপের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি BSTI এর টেক্সটাইল ল্যাবের সক্ষমতার কারণে দেশের পোশাক খাত বিশ্ববাজারে এগিয়ে যাচ্ছে। জনবল ও সক্ষমতা বাড়িয়ে এই প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করার আশ্বাসও দেন বাণিজ্যমন্ত্রী। একটা সোসাইটি সাস্টেইনেবল হতে হয়, একটা দেশ সাস্টেইনেবল হতে হয়। দেশের উপরে যদি মানুষের নিজের আস্থা অর্জন করতে হয়, দেশটাকে একটা ফাংশনাল ক্রেডিবল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে উৎপাদন প্রক্রিয়া এবং ভোক্তা পর্যায়ে যে জিনিসগুলি ভোগ হয় সেগুলির প্রত্যেকটার উপরে মানুষের আস্থা থাকতে হবে। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। এবার 22 ক্যারেটে 5,482 টাকা কমে প্রতি ভরির দাম হয়েছে 2,29,373 টাকা। স্থানীয় বাজারে দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজস। শনিবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত 2 জুন দাম কমানো হয়েছিল। ফলে চলতি মাসেই 2 দফা কমল 8,748 টাকা। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের ভরিতে কমেছে 5,249 টাকা, বিক্রি হবে 2,18,933-এ। সেই সঙ্গে 4,490 টাকা কমে 18 ক্যারেটের ভরির দাম হয়েছে 1,87,674 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কমে 3,616 টাকা দাম নির্ধারণ করা হয়েছে 1,52,857 টাকা। পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 408 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5,249 টাকা। রাজধানীর দারুসালাম ও উত্তরখানের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে দগ্ধ হয়েছেন 6 জন। এর মধ্যে উত্তরখানে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 3 জন। তারা হলেন আলী হোসেন, তার স্ত্রী হাসনা হেনা ও তাদের মেয়ে আখি। ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকাল 7:30টার দিকে দগ্ধ অবস্থায় দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার শাওন জানান, সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ হন তারা। এর মধ্যে আলী হোসেনের শরীরে শতভাগ দগ্ধ হয়েছে, হাসনা হেনার 7% এবং আখির শরীর 15% দগ্ধ হয়েছে। গুরুতর বিবেচনায় তাদের 3 জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বরিশালে 94 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল মাল্টিপারপাস লঞ্চ টার্মিনাল উদ্বোধনের দ্বার প্রান্তে। কর্তৃপক্ষের আশা, আধুনিক এই টার্মিনালের কারণে বরিশাল ঢাকা নৌ রুটে আবারও যাত্রী ফিরবে। তবে লঞ্চ চালকরা বলছেন, নদীপথের মূল সমস্যা নাব্যতা সংকট দূর না করে এমন বিলাসবহুল ভবন নির্মাণ অর্থহীন। 5 বছর আগেও ঢাকা বরিশাল রুটে প্রতিদিন অন্তত 10টি লঞ্চে পারাপার হতো 10,000-এরও বেশি যাত্রী। তবে পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে এখন দিনে দূরপাল্লার লঞ্চ চলে মাত্র 1টি বা 2টি। নৌপথের এই চরম মন্দাতেও চালু হওয়ার দ্বারপ্রান্তে 94 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল মাল্টিপারপাস লঞ্চ টার্মিনাল। প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় 95 ভাগ। বিমানবন্দরের মতো সুযোগ সুবিধা থাকায় আবারও নৌপথে দ্বিগুণ যাত্রী ফিরে আসবে দাবি কর্তৃপক্ষের। আমরা বিশ্বাস করি যে বরিশাল নদী বন্দরের যে বর্তমান অবস্থা এবং আগের অবস্থা থেকে আরও বেশি উন্নতির দিকে চলে যাচ্ছে এবং যাত্রীরা আরও বেশি সেবা পাবে এবং যাত্রীরা এদিকেই যাতায়াতের লক্ষ্যে আগিয়ে আসবে।
আধুনিক এই টার্মিনালে আছে চেক পয়েন্ট, স্ক্যানিং মেশিন, যাত্রী লবি, ভিআইপি লাউঞ্জ এবং একাধিক খাবারের দোকান সহ 27টি অত্যাধুনিক নাগরিক সেবা। আধুনিক যে টার্মিনালগুলি থাকে অ্যাকচুয়ালি সমস্ত ফ্যাসিলিটিসগুলি করা হয়েছে। এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করা হয়েছে, এমনভাবে কোয়ালিটি করে করা হয়েছে যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এখানে লেটেস্ট যে ম্যাটেরিয়ালসগুলি গুণগত মানে সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এটা আমাদের ডিসেম্বর 2025-এ শেষ হওয়ার কথা ছিল। প্ল্যান দিছে যে কিছু ভাঙা পড়ছে, আমাদের ফ্লোর চেঞ্জ হয়েছে, স্যাররা কিছু ডিসাইড দিছে, সেগুলো চেঞ্জ হয়েছে, যার কারণে একটু এক্সটেনশন হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে একই ভবনের নদী বন্দরের সব প্রশাসনিক সেবা চলে আসায় যাত্রী ভোগান্তি কমবে। তবে লঞ্চ মালিক আর চালকরা বলছেন বাবুগঞ্জ, কালীগঞ্জ, শেওড়া বা হিজলা সংলগ্ন মূল নৌপথের ড্রেজিং বা নদী খনন না করে কোটি কোটি টাকা ব্যয় তৈরি এ ভবন সির্ফ শুভঙ্করের ফাঁকি। এটা তো ঠিকাদারদের লাভ হচ্ছে। কাজে এই ধরনের উন্নয়নকে, এটাকে দৃশ্যমান এই ধরনের উন্নয়ন হচ্ছে এক ধরনের উন্নয়নের সমতুল্য। ভবনগুলো বানাইছে কোটি কোটি টাকা খরচা করিয়া, আমাদের লঞ্চের যে কি পরিস্থিতি তার তো তারা খবর নিচ্ছে না। কীর্তনখোলার তীরে নান্দনিক এই ভবন জুন জুলাই নাগাদ চালুর কথা রয়েছে। তবে কেবল চটকদার অবকাঠামো নয়, বরং নৌপথের নাব্যতা সংকট দূর করে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাট অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে দেওয়ার জন্য সরবরাহ করা বিএডিসির পাট বীজ নিয়ে অনীহা দেখা দিয়েছে। মেহেরপুরের কৃষকদের অভিযোগ, এ বীজের মান খারাপ ও ফলনও কম। কৃষকরা না নেয়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে পড়ে আছে বীজ। চাষিদের অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যে চলতি মৌসুমে 32 জেলার 163 উপজেলায় কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি হাতে নেয় পাট অধিদপ্তর। এর আওতায় বিএডিসি কুষ্টিয়া জোন থেকে বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় পাট বীজ। মেহেরপুরের 3 উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় জেআরও 524 জাতের মানঘোষিত তোষা পাট বীজ। তবে কৃষকদের অনীহার কারণে বিভিন্ন ইউনিয়ন পরিষদে পড়ে আছে বস্তা বস্তা পাট বীজ। কৃষকদের অভিযোগ, ফরিদপুরে ডিলারদের দেয়া 15 মেট্রিক টন জেআরও 524 বীজ ও 9.460 মেট্রিক টন বিজেআরআই তোষা 9 বীজ অঙ্কুরোদম ক্ষমতা কম থাকায় ফেরত পাঠানো হয়। সেই দুর্বল বীজই মেহেরপুরের চাষিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। তেলের সংকট, সারের যে দাম, চাষিরা এই জন্য মার খাই যায়, এই বীজটার ওপর খুব ওদের ভয়। এই কারণে চাষিরা এই সরকারি বীজটা নিতে চাইছে না। বিএডিসি যে বীজটা, পাটের বীজটা দিয়েছে আমাদের, এটা কোনো চাষি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে না। এইটাতে ফলন কম আর ছোটতে ফুল বেরিয়ে যায়। তবে বীজের মান নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএডিসি মেহেরপুরের কর্মকর্তারা। রেজাল্ট হওয়ার পরে ফল্ট করেছে, এটা আসলে মানে কেউ একজন বলল যে আপনার সমস্যা আছে, সমস্যা নাও থাকতে পারে। তো এটা যেহেতু অফিসিয়াল বিষয়, সময়মতো মানসম্মত বীজ না পেলে চলতি মৌসুমে মেহেরপুরে পাটের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এমপিও জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে 2016 সালের পর নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করা হচ্ছে। তবে মাউসির পরিচালক বলছেন, নিয়ম বুঝে ওঠার আগেই এসব এমপিও দেয়া হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 2016 সালের পর গভর্নিং বডি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না এবং এমপিও ভুক্তির জন্য এনটিআরসির সুপারিশপ্রাপ্ত বাধ্যতামূলক। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের তথ্য বেইনবেস ডাটাবেজে থাকতে হবে। এসব নিয়ম না মেনেই রাজশাহীর পুটিয়ার আইডিয়াল ডিগ্রি কলেজে নিয়োগপ্রাপ্ত 8 শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে তাদের কারোরই তথ্য বেইনবেস ডাটাবেজে নেই। তবে প্রতিষ্ঠান প্রধান ও অভিযুক্তরা জানান তারা নিয়ম মেনেই যোগদান করেছেন। 16 সালে কি নিয়োগ বৈধ বা অবৈধ সেটা তো আমরা জানি না, তাই না? আমাদের গণবিজ্ঞপ্তি দিয়েছিল, সে অনুযায়ী আমরা নিয়োগটা নিই। 5 আগস্টের পরে যে প্রক্রিয়া বা অন্যান্য জায়গাতে যে 3rd টিচারের নিয়োগ বা হয়েছে, সেখান থেকে আমরা আল্লাহ রহম করেছে। আমরা এই কথাগুলি আপনাদের কাছ থেকে প্রথম শুনছি যে বেসে ডাটা থাকতে হবে, না হলে এমপি হবে না। তাহলে এটা এমপি ভুক্তির জন্য যে প্রক্রিয়াটা, সেটা তো মাউসি, যেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিরেক্টর, তার অনুমোদন ছাড়া কোনো লোক এমপিভুক্ত হতে পারবে না।
তাহলে অনুমোদনটা কিভাবে আসে তারাই জানে। একই অনিয়মে আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ, পঙ্গু শিশু নিকেতন ডিগ্রি কলেজ, পবা আদর্শ ডিগ্রি কলেজ এবং সিরাজগঞ্জের গুলটা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে অন্তত 50 শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাউসির পরিচালক বলছেন, নিয়ম বুঝে ওঠার আগেই এসব এমপিও দেওয়া হয়েছে। যারা 24 সালে অথবা 23 সালে ব্যান বেজে নাম আছে তাদেরকে দিতে বলছে, দেওয়া হয়েছে। পরবর্তীকালে এটা আবার ওইটা আবার স্থগিত করছে যে আমরা মাউসির তাহলে মিনিস্ট্রিটার সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা এখন যাদের ধরনের যে ব্যান বেজ ওই রকম নাই, আমরা আপাতত দিচ্ছি। অনিয়ম তদন্তে 2টি কমিটি করা হলেও তা ঝুলে আছে 1 বছর ধরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচনকাল প্রথমবারের মতো সব কাউন্সিলরদের সাথে পরিচালক প্রার্থীরা সাক্ষাৎ করেছেন। বড় আয়োজনে নির্বাচিত হলে কে কি করতে চান জানিয়েছেন তামিম, আসিফ, রাব্বানী, শাহনিয়ানরা। কাউন্সিলররাও সবার সাথে দেখা করে ক্রিকেট উন্নয়নের নানা দিক তুলে ধরেছেন। ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক প্রার্থীরা তাদের পরিকল্পনা তুলে ধরেন। ক্লাব ক্রিকেটে কিভাবে আরও ভালো পরিবর্তন আনা যায় জানিয়েছেন তারা। জয়ী কাউন্সিলরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। তামিম ইকবাল জানিয়েছেন, নির্বাচিত হলে অবকাঠামোতে বড় পরিবর্তন আনতে চান। বিসিবি নির্বাচন নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে জানান তারা। এখানে অ্যাডহক কমিটির কয়েকজন আছেন, এনাদের সাথে আলোচনা করে তাদেরকে যদি একটা কালকে সময় দেওয়া যায় আর দুই পার্টিকে ডেকে বসে জিনিসটা সমাধান করাটা ইম্পর্টেন্ট। সো ওটাই আমরা চেষ্টা করব। বিকজ আপনি যদি লিগটা দেখেন, খুব চমৎকারভাবে লিগটা হচ্ছে। যদি আবাহনী কালকে জিতে যায় তাহলে এমনও হইতে পারে যে যদি পরের ম্যাচটাও জিতে যে আমরা আবাহনী মাউন্টেন ফাইনালও হইতে পারে। সো সুন্দর একটা জিনিস হচ্ছে, আশা করি এই সমস্যাটা সমাধান করে দিব। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।